অবশেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুলই পেলেন বিএনপি মনোনয়ন। অলি আহমদের পক্ষে জমা দিল 11 দল। $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে আমেরিকাকে পাশে চায় বাংলাদেশ। শীর্ষ 25 কোম্পানির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত বাড়ছে না গ্যাস সরবরাহ। সক্ষমতার পরেও মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। গ্যাসের মজুত দিয়ে চলবে মাত্র 8 বছর। অনুসন্ধান ও উৎপাদন না বাড়লে ভয়াবহ সংকটের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং ডারউইনে বাংলাদেশের বোলিং তাণ্ডব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 198 রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। রাতের বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি কাজী আয়েশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন দলের বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা। একই দিন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের প্রার্থী অলি আহমেদের মনোনয়নও জমা দেওয়া হয়। জোটের নেতারা বলছেন, জয়ের সম্ভাবনা না থাকলেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেই আলোকে নির্বাচন কমিশনে আসে রাজনৈতিক দলগুলো। বিরোধী দল জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে আগেই প্রবীণ রাজনীতিবিদ অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার তার পক্ষে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন জোটের নেতারা। পরে নেতারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে, কিন্তু তারপরও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দল। এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য 11 দলীয় জোট এবং বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো, কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। বেশ কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে আলোচনায় ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, এমন গুঞ্জন ছিল বেশ জোরে সোরে। এরকম বাস্তবতায় সচিবালয়ে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যান দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 349টা ভোট আছে, আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইল, আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। গণভোটের সাথে রাষ্ট্রপতির নির্বাচনের কোনো সম্পর্ক নাই। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদের মধ্যে। আগামী 20 অগাস্ট জাতীয় সংসদ ভবনে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেব। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয় জেলে, না হয় গৃহবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসিত। বিএনপির এমন দুঃসময়ে যিনি দলকে সংগঠিত রেখে রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দেশের অন্যতম প্রধান দল হিসেবে বিএনপিকে সক্রিয় রাখতে গিয়ে বারবার হয়েছেন গ্রেপ্তার, কিন্তু তিনি হাল ছাড়েননি। বিএনপি দুঃসময়ের এই কাণ্ডারি এবার হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জন্ম নেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স এখন 78 বছর। ছাত্র জীবনে বাম রাজনীতিতে হাতেখড়ি। 69-এর গণ অভ্যুত্থানের সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি। প্রথম গ্রেফতার তখনই। মাঝে কিছুদিন রাজনীতি থেকে বিরতি দিয়ে শুরু করেন শিক্ষকতা, কিন্তু মাঠের রাজনীতি আবারও তাকে টেনে আনে। এবার আর রাজধানীতে নয়, প্রান্তিক মানুষ ও কৃষকের মাঝে।
1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। 1992 সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। বন্ধুগণ, এই অত্যাচার নির্যাতন আমি সহ্য করছি, কিন্তু আমি কখনো মাথাটাকে নত করি। 2001 সালে নিজ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, পান কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব। তারপরই উত্তরের বড় একটি অঞ্চলের কৃষি জমিতে পানির সমস্যা দূর করেন, যার সুবিধা এখনও পাচ্ছে সেই এলাকার মানুষ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2011 সাল থেকে 5 বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন আর মহাসচিব হন 2016 সালে। আর এই সময়ই দল হিসেবে সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপ, মামলা, হামলা আর রাজনৈতিক কর্মকাণ্ডে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও দলকে সামনের দিকে এগিয়ে নিতে মহাসচিব হিসেবে জোরালো ভূমিকা রাখেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেয়ার 5 মাস পরই তার নাম এলো রাষ্ট্রপতি প্রার্থীর তালিকায়। এদিকে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে এলডিপি প্রধান অলি আহমেদকে। 84 বছর বয়সী এই রাজনীতিবিদের জন্ম চট্টগ্রামে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে কিছুদিন জিয়াউর রহমানের অধীনেই ছিলেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য অলি আহমেদ পান বীর বিক্রম খেতাব। 1980 সালে কর্নেল হিসেবে সেনাবাহিনীর চাকরি ছেড়ে জিয়াউর রহমানের দল বিএনপিতে যোগ দেন। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান অলি আহমদ। এর আগে জিয়াউর রহমানের ক্যাবিনেটে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যদিও বিএনপি এবং এর নেতৃত্বের সমালোচনা করে বিতর্কিতও হয়েছেন। 2006 সালে বিএনপি থেকে পদত্যাগ করে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরপর কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপি জোটের সাথে যুক্ত হয়েছে অলি আহমেদের দল। সবশেষ 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামায়াতের 11 দলীয় জোটে যুক্ত হন অলি আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ না নিলেও জামায়াত জোটের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা, আর সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে কারো ভোট দেবার সুযোগ নেই। দলীয় প্রার্থীর পক্ষেই যেহেতু বিএনপি এমপিদের ভোট দিতে হবে এবং বর্তমান সংসদে 2/3 সদস্যই যেহেতু বিএনপির, ফলে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় নিশ্চিতই বলা যায়। কিন্তু তারপরও আগামী 20 অগাস্ট নিয়ম রক্ষার নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদে সর্বশেষ 1991 সালে ভোট হয়েছিল। এরপর 2023 সাল পর্যন্ত একাধিক প্রার্থী না থাকায় সরকার দলীয় মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। সংসদে এমপিদের ভোটদান সম্পর্কিত সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দুপুরে হাইকোর্টে রিটটি করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আগামী রবিবার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। তিনি বলেছেন, 70 অনুচ্ছেদের কারণে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় আজ বিকেল 4টায় শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে আগামী 20 অগাস্ট। আর্টিকেল 70 কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, এই মর্মে আমি রুল চেয়েছি এবং যে নির্বাচন তফসিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। সফররত আমেরিকার শীর্ষ 25 কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং ব্যবসায়ীদের সুরক্ষারও আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে আমেরিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠক শেষে আমেরিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান অতুল কেশব বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার যে লক্ষ্য রয়েছে তাতে আমেরিকার আস্থা আছে।
গত মাসের শেষ দিকে ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তখনই জানা গিয়েছিল শিগগিরই বাংলাদেশে আসছেন দেশটির ব্যবসায়ীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তির বাস্তবতায় এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। গোরের বাংলাদেশ সফরের 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে এলেন ফেসবুক, মেটা, সেভরন সহ আমেরিকার শীর্ষ 25টি প্রতিষ্ঠানের 50 জন কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন জুলাই অভ্যুত্থানের সময় বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস, যিনি এখন আমেরিকার একটি বড় কোম্পানির উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার এই ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক হয়। প্রায় 2.5 ঘন্টার এই বৈঠকে কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক্স সহ নানা খাতে আমেরিকার বিনিয়োগ ও ব্যবসা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, বাংলাদেশে আমেরিকার বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক নিয়ে সন্তোষ জানিয়ে আমেরিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান অতুল কেশব বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার যে লক্ষ্য রয়েছে তাতে আমেরিকার আস্থা আছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার কথাও জানান তিনি। 2034 সালের মধ্যে বাংলাদেশের $1 ট্রিলিয়ন অর্থনীতির বাজারের সুযোগ আছে। এখানে বেসরকারি প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও আমেরিকার অভিন্ন স্বার্থের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি আরও জোরদার করারও কথা জানান অতুল কেশব। সরকার ট্যাক্স, ভ্যাট সহ বিভিন্নভাবে বিনিয়োগকারীদের সহায়তা করার আশ্বাস দিয়েছে। Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very positive message from the government. আমেরিকার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলোচনায় বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথাও উঠে আসে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদার মাত্র 29% এবং সার কারখানাগুলোর চাহিদার 38% গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে সারা দেশে লোডশেডিং বাড়ার পাশাপাশি সার উৎপাদনেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মেরামত শেষে আংশিকভাবে চালু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। তবে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ কবে থেকে শুরু হবে তা এখনও অনিশ্চিত। জ্বালানি মন্ত্রী বলেছেন, টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। বাপেক্সকে দিয়ে আমরা খুব খরচ শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারও বসাবো। আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি। গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় জনগণ ও শিল্প খাত যেন ক্ষতির মুখে না পড়ে, সেজন্য কার্যকর সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটির সভাপতি। এনার্জি কি মিক্সড হবে না হবে, আপনি কয়লা আনবেন, আপনি কি দিবেন, আপনি আমাকে তো ইন্ডাস্ট্রি করার সময় বলছেন আপনি আমাকে দিবেন। আপনি বলতে কিন্তু কেউ যদি মনে করে এই সরকার, নো, অল দ্য সরকার হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, এবং যে যখন নিচ্ছে দায়িত্ব তখন কিন্তু তার উপরই বর্তাবে। সুতরাং আপনি আমাকে এনশিওর করেন, আদারওয়াইজ আপনি আমাকে রেস্কিউ করেন। এদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট চাহিদার মাত্র 29% এবং সার কারখানাগুলোর চাহিদার 38% গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। ভর্তুকি কোথায় দিব, কাকে দিব এবং কতদিন পর্যন্ত দিব? ভর্তুকি প্রয়োজন আমাদের মতো দেশে সরকারের জন্য বিভিন্ন খাতে
কিন্তু সেই ভর্তুকিগুলো লক্ষ্য ভিত্তিক টার্গেটেড হওয়া উচিত। অন্যদিকে রান্নার গ্যাস পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে সিপিডি। সংস্থাটির মতে এতে গৃহস্থালী রান্নার জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। সামগ্রিকভাবে জনগণের যে মাঝে একটা স্বস্তি। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। চালু থাকা কেন্দ্রগুলো সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না, ফলে দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সরবরাহ কমে যাওয়া, কয়লা ভিত্তিক কয়েকটি কেন্দ্রের উৎপাদন ঘাটতি এবং ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সম্প্রতি লোডশেডিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। গড়ে প্রায় ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে দেশের কোথাও কোথাও। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির তথ্য বলছে, গেল ১০ আগস্ট রাত ১টায় দেশের সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এ সময় ১৬,২৬২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয় ১২,৫০৫ মেগাওয়াট। ফলে চাহিদার প্রায় ২৩% বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের ঘাটতি। পেট্রোবাংলার তথ্য বলছে, দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা প্রায় ২৫২ কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজন হয় অন্তত ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট, অথচ বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট। এ কারণে এসব কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে প্রায় ৫,০০০ মেগাওয়াট থেকে ৩ থেকে ৪,০০০ মেগাওয়াটে। ফলে বাড়ছে লোডশেডিং। রূপসা পাওয়ার প্ল্যান্ট যেখানে তৈরি করা হয়েছে, এখন রূপসা পাওয়ার প্ল্যান্ট অপারেশনে নেই। ৮,০০০ কোটি টাকা একেবারে জলে চলে গেছে। এবং যে ট্রান্সমিশন লাইন গ্যাসের তৈরি করা হয়েছে, সেই ট্রান্সমিশন লাইন দিয়ে গ্যাস রোজ কেমন পর্যন্ত ১ ইউনিট গ্যাসও যাবে কিনা সন্দেহ আছে। মহেশখালীতে ভাসমান বিকল হওয়া এলএনজি টার্মিনালটিও পুরোপুরি সরবরাহে ফিরতে পারেনি। এতে দৈনিক ঘাটতি হচ্ছে প্রায় ৬০ কোটি ঘনফুট। কয়লা সংকটে কমেছে তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। প্রায় ৭,৯৪৫ মেগাওয়াটের বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে প্রায় ৫,৫০০ মেগাওয়াট। সরবরাহ কমেছে ভারতের আদানি পাওয়ারের। গ্যাস ও কয়লার সংকট মোকাবেলায় ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে এতে উৎপাদন ব্যয়ও সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। তথ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির বকেয়া প্রায় ৪৮ থেকে ৫০,০০০ কোটি টাকা। এর মধ্যে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনাই প্রায় ১৭,০০০ কোটি টাকা। এতে অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নতুন করে জ্বালানি কিনতে সমস্যায় পড়ছে। বিদ্যুতের এর মধ্যেই প্রায় পাইকারি বিদ্যুতের দাম ২০% কম বেশি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ঘাটতি প্রায় ৪০ থেকে ৪২,০০০ কোটি টাকা সরকারকে এই ঘাটতি পূরণে ভর্তুকি দিতে হচ্ছে। এই ঘাটতি এবং বকেয়া বিল সরকার পরিশোধ করতে পারছে না, বকেয়া থেকে যাচ্ছে। এবং পাশাপাশি রয়ে গেছে হচ্ছে আপনার এই খাতের ঋণ, লক্ষ কোটি টাকার উপরে ঋণ এর বোঝা চেপে আছে, যে ঋণের কিস্তি শোধ করার সামর্থ্য নেই। আগে গ্যাসের কানেকশন নিশ্চিত করে সেখানে এই প্ল্যান বসানো উচিত ছিল। সেই জায়গায় গিয়ে আমাদের অনেক জায়গায় যে প্ল্যানিং এর প্রবলেমের কারণে আজকে অনেক জায়গায় বসে বসে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে এবং আমাদের জনদুর্ভোগ বাড়ছে। সংকট সমাধান না হলে গরম বাড়লে এই পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। দেশে কমে আসছে গ্যাসের মজুদ। বর্তমান মজুদ দিয়ে চলতে পারবে আর মাত্র ৮ বছর। এই সময়ের মধ্যে নতুন করে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন না বাড়ালে ভয়াবহ সংকটে পড়বে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, বিগত সরকারের ভুল নীতির কারণে এলএনজি নির্ভর হয়ে পড়েছে দেশ, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের ওপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার সরাসরি প্রভাব পড়ছে রান্নার চুলা থেকে ভারী শিল্পের চাকাসহ সবখানে। কিন্তু কেন এই সংকট? তথ্য বলছে, একসময়ে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ২,৮০০ মিলিয়ন গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে ১৬৫০ মিলিয়ন ঘনফুটে। উল্টো চাহিদা বেড়েছে বহুগুণ। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে শুরু হয় এলএনজি আমদানি, যা থেকে গ্যাস মিলছে সর্বোচ্চ ৯০০ থেকে ১১০০ মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে দৈনিক যোগান মিলছে ২৬০০ থেকে ২৭০০ মিলিয়ন ঘনফুট, যদিও দৈনিক চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে ১২০০ মিলিয়ন ঘনফুট।
চাহিদার বিপরীতে প্রতিদিনই কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। তথ্য বলছে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি, এর মধ্যে উৎপাদনে আছে 20টি। এদিকে উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে করানো পেট্রোবাংলার হিসাব বলছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আনুমানিক 30 টিসিএফ। এর মধ্যে 2023-24 অর্থ বছর পর্যন্ত উৎপাদন করা হয়েছে প্রায় 22 টিসিএফ। ফলে মজুদ রয়েছে 8 টিসিএফ এর মতো, যা দিয়ে চলবে মাত্র 8 বছর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ সম্ভাবনা থাকার পরও বিগত দিনে উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধান। গ্যাস এক্সপ্লোরেশন যদি কন্টিনিউ করতো তাহলে আমরা এত খারাপ অবস্থায় আসতাম না। আরেকটা জিনিস হচ্ছে আমরা নবায়নযোগ্য বিদ্যুৎকে অবহেলা করে এসেছি সাংঘাতিক রকমের। তাহলে এই দুইটাই হলো মেইন উৎস আমাদের যে এই আমদানি নির্ভরতা কমানো। চলমান সংকট থেকে রক্ষা পেতে গ্যাস অনুসন্ধানের বিকল্প দেখছেন না এই জ্বালানি বিশেষজ্ঞ। স্নাতক ইস্টের গ্যাসই যদি আপনি উত্তোলন করেন, সেটা তো অলমোস্ট ধারণা করা হয় সেখানে 1 টিসিএফ গ্যাস আছে। বাপেক্সকে দিয়ে এই 1 টিসিএফ গ্যাস যদি তোলায় তাহলে লেস দ্যান 3 টাকায় এই গ্যাস তুলতে পারে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তারা বলছে বাপেক্সের গ্যাস তোলার সক্ষমতা নেই। তো বাপেক্সের যদি সক্ষমতাই না থাকে, সাগরের গ্যাস তুলতে পারবে না সেটা বুঝলাম, কিন্তু স্থলভাগের গ্যাস তুলতে পারবে না। তার জন্য আবার সেই কন্ট্রাক্টর নিয়োগ করতে হবে, আবার সেই আন্তর্জাতিকভাবে লোক ডেকে নিয়ে এসে গ্যাস কেনা আর বাইরে থেকে গ্যাস কেনা। তাই আমি সেই আবার জ্বালানি স্বনির্ভর হতে পারলাম না। এদিকে মহেশখালীর কুতুবজোনে নতুন আরও একটি এলএনজি টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 13 বছরের জন্য আমেরিকা থেকে এলএনজি আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে নিজস্ব অনুসন্ধান ছাড়া গ্যাস সংকট থেকে বের হওয়া কঠিন হবে। বেশি গ্যাস সরবরাহ করতে যে আপনি জ্বালানি সরবরাহ ব্যয় বাড়াবেন। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আপনি এখন অনেক সংখ্যা দুর্ভাবনাকে সঙ্গী করে শুরু হয়েছিল যে ম্যাচ, তা শুরুতেই মিলেছে অভাবনীয় প্রাপ্তি। 23 বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট ক্রিকেটের প্রথম দিনেই দাপুটে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের 6 উইকেট এবং মুমিনুল সাদমানদের দৃঢ়তায় প্রথম দিন শেষে মাত্র 102 রানে পিছিয়ে আছে টাইগাররা। তার আগে বাংলাদেশের পেসাররাই 10 উইকেট নিয়ে মাত্র 198 রানে গুটিয়ে দেয় অজিদের। প্যাট কামিন্সের টস জিতে সবুজ উইকেটে আগে ব্যাটিং করার সিদ্ধান্তের পেছনে বাংলাদেশি পেসারদের তেমন একটা গুরুত্ব না দেওয়ার ব্যাপার ছিল কিনা কে জানে, কিন্তু এই বিষয়ে অজি ক্যাপ্টেনের কাছে দিন শেষেও প্রশ্ন এসেছে। টাইগার পেসারদের অবশ্য এসবে কিছু আসে যায় না। ডারউইনে আগে বোলিং করার সুযোগ পেয়ে তার সর্বোচ্চ ব্যবহার করেছে তারা। নতুন বল হাতে নিয়ে সঠিক জায়গায় একের পর এক বোলিং করে অজি ওপেনারদের চাপে ফেলেন দুই পেসার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারদের বোলিং দেখে কমেন্ট্রিতে ডেভিড ওয়ার্নার বলেই ফেলেন, প্রথমবার অস্ট্রেলিয়ায় এসেই শুরু থেকে সঠিক জায়গায় বোলিং করার এমন ঘটনা আমি এর আগে দেখিনি। ওয়ার্নারের কথার যথার্থতা প্রমাণ করে 50 ছোঁয়ার আগেই ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ। যে কোয়েদারেল্ডের পর ট্রাভিসেটকেও হতভম্ব বানিয়ে বোল্ড করেন হাসান। শুরুর বোলারদের ধারা বজায় রেখে টাইট বোলিং করেন ইবাদত, পুরস্কারও পান। মান্নাস লাবুসেন তার শিকার। প্রথম সেশনেই উইকেটের কলামে নাম ওঠে তাসকিন আহমেদেরও। 4 উইকেট হারিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। শুরুতে পাওয়া মোমেন্টাম দারুণভাবে ধরে রাখে বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরে স্মিথ এবং অ্যালেক্স ক্যারেট জমতে থাকা জুটি ভাঙেন ইবাদত হোসেন। আর দিনের সেরা ডেলিভারি করে তাসকিন আহমেদ বোল্ড করেন বিউ ওয়েবস্টারকে। বাকি গল্পটা শুধুই হাসানময়। একে একে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ এবং নাথান লায়নকে আউট করেন হাসান। 55 রানে 6 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার অর্জন এই পেসারের। বাংলাদেশ পেসারদের ভালো করতে দেখে ভক্তদের মনে খুশির পাশাপাশি সামান্য আশঙ্কাও ছিল। টাইগার ব্যাটাররা না জানি কেমন করে এই উইকেটে। এমন ভয় খুব বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি। 50 বল পর্যন্ত টিকেছে বাংলাদেশের ওপেনিং জুটি। সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। 36 রানের প্রথম উইকেট হারানোর পর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে জুটি গড়ায় মনোযোগ দেন তানজিদ তামিম এবং মুমিনুল হক। দুই টাইগার বাঁহাতির খেলা দেখে কমেন্ট্রিতে মার্ক ওয়ার প্রশংসা। বললেন, অজি ব্যাটারদের চেয়ে ভালোভাবে মানিয়ে নিয়েছে টাইগার ব্যাটাররা। মানিয়ে নিয়েও এদিন আর উইকেট ছুড়ে আসেনি বাংলাদেশ। তামিম মুমিনুল দিন শেষ করেছেন অবিচ্ছিন্ন 60 রানের জুটিতে। 102 রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিন সারাদিনই ব্যাটিং করতে চাইবে। অস্ট্রেলিয়াকে যত বেশি পারা যায় লিড দিয়ে ম্যাচে এগিয়ে যেতে পারলে নিশ্চিতভাবেই অসম্ভব সাধনের সম্ভাবনা আরও বাড়বে। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।
আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক। রাষ্ট্রপতি নির্বাচন ও সাংবিধানিক অনেক কাজ নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী ব্যস্ত উল্লেখ করে তিনি বলেন, সময় মিললে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত, জাপান সহ সব দেশই সফর করবেন। সম্প্রতি প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর সফরে বাণিজ্য ঘাটতি কমানো, বন্দর ব্যবস্থাপনা ও শ্রমবাজার সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধনের পদ্ধতি সহজ করেছে নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য এনআইডি মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন। আবেদনকারীরা শিক্ষা সনদ অনুযায়ী সব তথ্য সংশোধন করতে পারবেন। বৃহস্পতিবার ইসির এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সনদ অনুযায়ী জন্ম তারিখ, নিজের ও পিতামাতার নাম পরিবর্তন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিষ্পত্তি করবেন। নির্বাচন কমিশনের পরিপত্রে আরও বলা হয়েছে, জন্ম তারিখ নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন করলে দ্বিতীয়বার তার সংশোধন করা যাবে না। তীব্র গরমের মধ্যে সারা দেশে বেড়েছে লোডশেডিং। রাজধানী থেকে জেলা উপজেলা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদন। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুতে এত পরিমাণ লোডশেডিং যায়, কাস্টমারে কাজ করতে বসলে অর্ধেক কাজ করে চলে যায়, সেই কাস্টমারটা আর আমাদের আসে না। এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন বরিশালের ব্যবসায়ীরা। চরম বিদ্যুৎ বিভ্রাট চলছে এ জেলায়। শহরের পল্লী বিদ্যুৎ এলাকার অবস্থা আরও ভয়াবহ। দিনের অর্ধেকেরও বেশি সময় থাকে লোডশেডিং। দিনের চেয়ে রাতের ভোগান্তি আরও বেশি। অফিস কিংবা বাসাবাড়ি সবখানেই দুর্ভোগ ঠেকেছে চরমে। শহরে যে পরিস্থিতি, গ্রামে পরিস্থিতি আরও খারাপ। সব মিলিয়ে একটা দুঃসহ পরিবেশ। সন্ধ্যা হলে অন্ধকার হয়ে আসে চারিদিকে, একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে। বর্তমানে যে কারেন্টের জন্য যে ভোগান্তি, এই জন্য আমরা খুবই মনে করেন যে সমস্যার ভিতরে পড়তেছি। এখন আমাদের সরকার তার এটা নিয়ে খুব একটু করা উচিত। কুষ্টিয়ায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং থাকলেও গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। এতে ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা ও শিল্প প্রতিষ্ঠান। গরমে বাচ্চা কাচ্চা ঘেমে যাচ্ছে, তাদের না পাচ্ছি লেখাপড়া করাইতে, না পাচ্ছি ব্যবসা বাণিজ্য করাইতে। বাচ্চা কাচ্চার কষ্ট হচ্ছে, পরিবারের কষ্ট হচ্ছে। আমাদের সরকারের ঠিক মতো দেখা উচিত। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী তারা বিদ্যুৎ পাচ্ছেন কম। যতটুকু পাচ্ছেন সে অনুপাতেই তা গ্রাহকদের মাঝে সরবরাহ করতে হচ্ছে। কুষ্টিয়ায় বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হামলা করতে পারে জানিয়ে পুলিশ সুপারের কাছে চিঠিও দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। তীব্র গরমের মধ্যে দীর্ঘ লোডশেডিংয়ে ক্ষুব্ধ জনতা। কোথাও বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ডোমার জোনাল অফিস ও জেলার সকল অফিসের পক্ষ থেকে থানায় ও জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। জিএম মহোদয় উনি সেন্ট্রালি জেলা পর্যায় থেকে পুলিশ সুপার স্যারকে এবং প্রত্যেকটি থানায় চিঠি দিয়েছেন। এটাই আমাদেরকে পেয়ে স্থাপনার নিরাপত্তার জন্য। নরসিংদীতে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা থাকছে লোডশেডিং। গ্যাস বিদ্যুৎ সংকটে বন্ধ হচ্ছে কলকারখানা সহ ফিলিং স্টেশন। ভোর থেকে পাইপলাইনে গ্যাস না থাকায় জেলার 17টি ফিলিং স্টেশনের অধিকাংশই বন্ধ রয়েছে। 4 ঘন্টা চালাইতে কারেন্ট পাই না, চালাইতে পারি না। 300 250 টাকার কাম হয়, মানে আগে 1000-1200 কামাইতে, মানে 500 টাকা কাম করতে মারিছে। পোলাপান নিয়ে চলতে অনেক সমস্যা। ঘন ঘন লোডশেডিংয়ে গাইবান্ধায় দুর্ভোগ বেড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিদ্যুৎ বিভাগ জানায়, প্রতিদিন জেলায় 29 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তার অর্ধেকও মিলছে না। গাজীপুরে অব্যাহত রয়েছে গ্যাসের তীব্র সংকট। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানার সব ধরনের মেশিন চালাতে না পারায় ব্যাহত হচ্ছে উৎপাদন। যানবাহনের দীর্ঘ সারিতে সিএনজি স্টেশনগুলোর অবস্থাও বেহাল। চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। আমি এর আগে আরো 4টা পাম্পে ঘুরে আসছি, ওইদিকে আমি গ্যাস পাই নাই। এখানে আসছি গ্যাস পামু। গ্যাস নেওয়ার টাকা আমার লাগে 800, 900, 1000 সর্বোচ্চ।
সকালে আসার সময় এক পাম্পে 1 ঘন্টা থেকে আমার গ্যাস ঢুকছে 480 টাকার। লক্ষ্মীপুরে বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষা ও চিকিৎসা খাত সহ ক্ষুদ্র উৎপাদনমুখী শিল্প। এদিকে জামালপুরে গ্যাস সরবরাহ ও ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এতে বন্ধ হয়ে যায় ছোট বড় ও দূরপাল্লার যানবাহন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস মিললেও আপাতত লোডশেডিংয়ের ভোগান্তি থেকেই যাচ্ছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি চান গ্রাহকরা। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক। আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে মত বিনিময়ে তিনি আরও বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব করলে সরকার তাদের সহযোগিতা দেবে। তবে কেউ পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। দূষণমুক্ত সমাজ করতে শিল্প প্রতিষ্ঠানের মালিক সহ সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রাজধানী ঢাকায় প্রতিদিন 10,000 টন বর্জ্য তৈরি হয়, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে সরকার। বন্ধ লোকসানে থাকা রাষ্ট্রীয় 44টি কারখানায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে 14টি প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠী। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের কাছে জমা পড়েছে 86টি বিনিয়োগ প্রস্তাব। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প, বৈদ্যুতিক গাড়ি, মোটরসাইকেল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, ডেটা সেন্টার এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চান উদ্যোক্তারা। তাদের দেয়া সব প্রস্তাব যাচাই বাছাই করে ইজারা, মুনাফা ভাগাভাগি কিংবা অন্য কোনো মডেলে কারখানাগুলো বেসরকারি খাতে দেওয়ার নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। গত জুনে এমন 44টি রাষ্ট্রীয় কারখানা তালিকাভুক্ত করে বিডা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকে লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার এবং ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর। গত 10ই অগাস্ট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন। জালিয়াতির এই ঘটনায় ব্যাংকের 3 কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকে 2 জন লোক আটক করে রাখছে। তারপর আমাদের থানা পুলিশ আপনার ওইখানে গেছে, যাওয়ার পরে তারপর আমরা তাদেরকে নিয়ে আসি থানা নিয়ে আসার পরে আমাদের এটা জিজ্ঞাসাবাদ, তারপর ব্যাংকের কর্মকর্তারা থানায় আসেন। আনার পরে ওনারা তাদের বক্তব্য দেন 4 কোটি 38 লক্ষ টাকা একটু এখান থেকে সরায় নেওয়া হয়েছে ব্যাংকের থেকে। তখন আমরা ওই যে 2 জনকে আছে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারপর তারা ঘটনার কথা স্বীকার করে। কামরুল হলে ব্যাংকের স্বীকার করে। তদন্তাধীন জিনিস আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করি। আসলে ভ্যান চালক সুজন হাওলাদার হত্যার 24 ঘন্টার মধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, নিহতের ব্যবহৃত অটোভ্যান, মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। এ ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেয় আদালত। বৃহস্পতিবার দুপুরে পিবিআই এর ঢাকা জেলা কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার NM মোর্শেদ। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার অভিযোগ, একটি অনলাইন ফ্যাশন পেজের প্রতারণার জন্য টাকা নিয়েও কাজ করেননি তিশা। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 আসামির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে। 4 আসামিকে অন্য মামলায় গ্রেফতার থাকায় আদালত হাজির করতে না পারায় আগামী 1 সেপ্টেম্বর নতুন দিন ঠিক করেছে আদালত।
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে রাব্বি নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। শরীয়তপুরের জাজিরার কাথুরিয়া এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ইটের রাস্তা, বৈদ্যুতিক খুঁটি ও বাড়িঘর সহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 100 মিটার এলাকা। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে অনেক পরিবার। বর্তমানে ভাঙন সাময়িক থামলেও পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা এখনও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ করেই শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় তাণ্ডব শুরু করেছে পদ্মা নদী। চোখের সামনেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বসত ভিটা ও যাতায়াতের পথ। হতাশার আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী মাঝির ঘাট, পালেরচর বাজার এবং অন্তত 500টি পরিবার বর্তমানে তীব্র ভাঙনের মুখে পড়েছে। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে নিজ হাতেই ভেঙে নিচ্ছেন নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট। মানুষের জায়গায় নিয়ে ওই যে থুইছি সব, ওই যে বেড়ারা পাট কাটছে, সেই পাট খেতে এই ঘর দুয়ার নিয়ে থুইছি। পূর্ব পাশেও বাড়ি ঘর নাই, পশ্চিম পাশেও বাড়ি ঘর নাই, শুধু খালি আমরাই আসছি। এটা অনেক হিসাবে নদীর মধ্যে আমরা ধরতে গেলে আমাদের কোনো স্থানে আর কোনো জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল এলেই পানি উন্নয়ন বোর্ড বাঁধের কাজ শুরু করে। শীতকালে যদি কাজ করত তাহলে সে সম্বলটুকু হারাতে হতো না। দুটা বোর্ড হারাই যায়, ডাইনেবার দেখানটা হারায় না, ফাঁকা থেকে যে হেন্দা ব্যাংক এখন বর্ষায় চহানকে আমাকে ঘর বাড়ি ঘর ভেঙে চল আমরা এটা কি বড় বড় 200-100 জাহাজ বাইন্দা হেন্দা মারি হালাই যার কাম করছে, কিন্তু আমার এটা কিছু করে নাই। বান্ডা যদি দিতে পারেন আপনারা তো ভালো করে দেন, আপনি না পারেন তো ছেড়ে দেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মা নদীর ডান তীর রক্ষায় জাজিরার 0 পয়েন্ট রক্ষা প্রকল্পের 52% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় কাজের গতি ধীর হয়ে পড়েছে, যার ফলে হঠাৎই ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ কাথুরিয়া এলাকায় বর্তমানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ইমার্জেন্সি যে জিও ব্যাগগুলি আছে, ইমার্জেন্সি একটা প্যাকেজ আছে, ইমার্জেন্সি প্যাকেজে জিও ব্যাগগুলি ফেলা হচ্ছে এবং যেসব জায়গা ভাঙছে ইনস্ট্যান্টলি আমরা সেসব জায়গা জিও ব্যাগ ফেলছি এবং জিও ব্যাগ ফেলার কারণে আপাতত ভাঙন বন্ধ আছে। 2 যুগের বেশি সময় ধরে নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে তীরবর্তী মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। তুর্কি, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। আগে যেখানে সীমান্তে পাকিস্তানের সাথে চায়না ও তুর্কির যৌথ চ্যালেঞ্জের মুখে পড়তে হতো ভারতকে, এখন সেই সমীকরণে যুক্ত হলো সৌদি আরবও। চুক্তির শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই ত্রিদেশীয় নিরাপত্তা ঐক্যের সম্ভাব্য কৌশলগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। গত 7 অগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ভারত পাকিস্তান বিরোধকে এক বিস্তৃত আঞ্চলিক সামরিক সমীকরণে রূপ দিয়েছে। চুক্তির স্পষ্ট ঘোষণা, 3 দেশের যে কোনো একটি আক্রান্ত হলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সীমান্তে সংঘাতে এরই মধ্যে চায়নার স্যাটেলাইটের নজরদারি এবং তুর্কির ড্রোনের মোকাবেলা করতে হয়েছে দিল্লিকে। যদিও পাকিস্তান এই জোটকে শুধুই আত্মরক্ষামূলক পদক্ষেপ বলছে, তবে সৌদি আরবের এই জোটে যোগদান নয়াদিল্লির জন্য অস্বস্তিকর। ভারতের মোট অপরিশোধিত তেলের 14% আসে সৌদি আরব থেকে, আর 2 দেশের বাণিজ্য $4,300 কোটি ছাড়িয়েছে। কিন্তু সেই বাণিজ্যিক সম্পর্কের পরও রিয়াদের এই সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। পাকিস্তানকে সৌদি আরব শুধু আর্থিক সহায়তাই দেয় না, ইসলামাবাদের দীর্ঘদিনের সামরিক মিত্র রিয়াদ। ইরান যুদ্ধের মধ্যেই সম্প্রতি সৌদি আরবে হাজার হাজার সেনা ও JF-17 যুদ্ধবিমান পাঠিয়েছে ইসলামাবাদ।
এর সাথে যুক্ত হয়েছে তুর্কির অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি। বায়রাক্তার ড্রোন ও মিলগেম শ্রেণীর যুদ্ধ জাহাজের পর এখন তুর্কির পঞ্চম প্রজন্মের কাম স্টিলথ ফাইটার প্রজেক্টেও নজর রয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুরের সময় তুর্কি ড্রোনের ব্যবহারে ভারতের ক্ষোভের পর এই নতুন ত্রিদেশীয় জোট নয়াদিল্লিকে আগের চেয়ে বহুগুণ সতর্ক অবস্থানে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তিতে নেটোর মতো সুনির্দিষ্ট কোনো সমন্বিত সামরিক কমান্ড এখনো নেই। তবে দীর্ঘমেয়াদে যে কোনো সম্ভাব্য সংঘাত রুখতে পাকিস্তান এই যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যবহার করতে পারে বলে উদ্বিগ্ন নয়াদিল্লি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকার সেনারা। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে থাকা সেনাদের নিয়ে এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে। মাত্র একদিন আগে যুদ্ধ জাহাজটিতে সেনাদের নিজেদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 7 জন নিহতের কথা জানানো হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকার সেনাদের নিয়ে ভয়াবহ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তীব্র মানসিক অবসাদে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেনারা আত্মহত্যার চেষ্টা করছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। এসব ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানাচ্ছেন সেনাদের পরিবার ও কংগ্রেসের সদস্যরাও। আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের 5000 সেনা রেকর্ড টানা 9 মাস ধরে সমুদ্রে অবস্থান করছেন। নেভি টাইমস ও স্টার্স অ্যান্ড স্ট্রিপসের মতো বিশেষায়িত সামরিক মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, চূড়ান্ত মানসিক অবসাদে এরই মধ্যে বহু সেনা সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। গত সপ্তাহে সান ডিয়েগোতে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে তীব্র শঙ্কা ও ক্ষোভ জানায় সেনা পরিবারগুলো। দফায় দফায় মোতায়েনের সময় বৃদ্ধির পর আব্রাহাম লিঙ্কন থেকে পরিবারের সদস্যদের কাছে পাঠানো বার্তায় নিজেদের মৃত্যু কামনার কথা জানাচ্ছেন সেনারা। এই পরিস্থিতিতে সামরিক কর্মকর্তাদের ওপর আর বিশ্বাস রাখতে পারছেন না বলে ক্ষোভ জানান স্বজনরা। সামরিক বাহিনীর এমন পরিস্থিতি ঘিরে শঙ্কা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস আইন প্রণেতা মাইক লেভিনো। আবার দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানে মানসিক সমস্যা দেখা দিলে আকস্মিক চাকরি হারানোর শঙ্কাও করছেন সেনা সদস্যরা। তাই অসম্মানজনক পরিণতির চেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যু বেছে নিতে চাইছেন অনেকেই। ছত্রাকে ঢেকে থাকা বাথরুম, ভাঙা টয়লেট, জমে থাকা দুর্গন্ধযুক্ত কাপড়, গরম পানির অভাব, আধা কাপ ভাত, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্টের অভাবের মতো তীব্র সংকটে সমুদ্রে 250 দিন পার করেছেন 5000 সেনা সদস্য। গত বছরের নভেম্বরে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে আব্রাহাম লিঙ্কন। প্রশান্ত মহাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয় সেটি। মে মাসে ফিরে আসার কথা থাকলেও যুদ্ধের কারণে দফায় দফায় বাড়ানো হচ্ছে সময়। 250 দিনের বেশি দীর্ঘ সময়ের মধ্যে মাত্র 2 দিন মাটিতে নামতে পেরেছেন বিমানবাহী রণতরীটির 5000-এর বেশি সেনা। গত ডিসেম্বরে একদিন গোয়ামে এবং জুলাইয়ে একদিন ওমানে নামেন তারা। যদিও সামরিক বাহিনীকে ঘিরে এসব তথ্যকেই ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ইরান ও আমেরিকার মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জুন মাসে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটি পুনরুজ্জীবিত করা এবং তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে যে আলোচনা চলছে তাতে কোনো অগ্রগতি হয়নি। এছাড়া যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার অভিযোগ, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী আবারও খুলে দিতে ব্যর্থ হয়েছে ইরান। অন্যদিকে তেহরানের দাবি, ওয়াশিংটন তাদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়া এবং জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা। এছাড়া হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির নৌপথ পর্যবেক্ষণ ও পরিচালনাকারী সংস্থা পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, ট্রাম্পের এই দাবি ভিত্তিহীন। নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ পুরোপুরি অবরুদ্ধই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শৈশবের বন্ধু, যাদের রক্তের সম্পর্ক ছিল অজানা, দীর্ঘ 30 বছরের বন্ধুত্ব আর জীবনের নানা বাঁক পেরিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারলেন তারা কেবল বন্ধুই নন, আপন বোন। আলাদা পরিবারে দত্তক নেয়া 2 বোনের এই আবেগঘন পুনর্মিলন যেন সিনেমার গল্পকেও হার মানায়।
মিনা আর মিনাল দুজনই জন্মেছিলেন ভারতে। কুড়িয়ে পাওয়া শিশু হিসেবে ঠাঁই হয়েছিল অনাথ আশ্রমে। পরবর্তীতে নেদারল্যান্ডসের দুটি আলাদা পরিবার তাদের দত্তক নেয়। একে অপরের পরিচয় না জেনে বড় হলেও 1996 সালে দত্তক নেয়া শিশুদের এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাদের। অদ্ভুত এক মায়ার টানে বন্ধু হন তারা। চিঠিতে একে অপরকে মজার ছলে বোন বলেও ডাকতেন। মাঝে কেটে যায় অনেকগুলো বছর, তবে হৃদয়ে এক অচেনা স্বজনের জন্য হাহাকার ছিল দুই বোনেরই। তীব্র কৌতূহল থেকেই ডিএনএ টেস্ট করান তারা, কিন্তু ফলাফল যখন এলো বদলে গেল তাদের জীবনের সমীকরণ। আমি একা ঘরে ছিলাম, হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো ডিএনএ টেস্টের ফলাফল তৈরি। ফাইল খুলে দেখি লেখা মিনা আমার বোন। এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিলাম না যে যাকে আমি এত বছর ধরে বন্ধু হিসেবে চিনি সেই আমার আপন বোন। 4 দশক পর ফের একত্র হলেন মিনা ও মিনাল। এখন আর তাদের মাঝে কোনো দূরত্ব নেই। হাসির ঝিলিক যেন লেগেই থাকে তাদের চোখে মুখে। হারিয়ে যাওয়া সময় নিয়ে আক্ষেপ থাকলেও তারা এখন মুখিয়ে আছেন এক নতুন ভবিষ্যতের দিকে। জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি চাইলেও আপন মানুষের পাশে থাকতে পারবেন না, কিন্তু এখন থেকে আমরা আর কখনো একে অপরের হাত ছাড়ব না। জীবনের সবচেয়ে সুন্দর ঘটনাগুলো হয়তো এভাবেই ঘটে। হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে আনা সম্ভব না হলেও নতুন উদ্দীপনায় নতুনভাবে জীবন শুরু করেছেন এই দুই বোন, যা প্রমাণ করে দূরত্ব কিংবা সময়ের ব্যবধান যত বড়ই হোক, রক্তের টান তার থেকেও বড়। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। অবশেষে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল পেলেন বিএনপির মনোনয়ন। অলি আহমেদকে পক্ষে জমা দিল 11 দল। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে আমেরিকাকে পাশে চায় বাংলাদেশ। শীর্ষ 25 কোম্পানির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত বাড়ছে না গ্যাস সরবরাহ। সক্ষমতার পরেও মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ উৎপাদন। গ্যাসের মজুদ দিয়ে চলবে মাত্র 8 বছর। অনুসন্ধান ও উৎপাদন না বাড়ালে ভয়াবহ সংকটের আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং ডারবিনে বাংলাদেশের বোলিং তাণ্ডব। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 198 রানে অল আউট অস্ট্রেলিয়া। আর এই ছিল রাতের বুলেটিনে। চ্যানেল 1-এর সাথে থাকুন। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।